তুই আবার কি খুঁজছিস? আমার লম্বা কলমটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তুই দেখেছিস? আরে হ্যাঁ, ওটা তো বালিশের নিচে। নূর কলমটা বের করে সামিরার পায়ে আঘাত করলো আস্তে করে। আও, এই মারছিস কেন? নূর কি করছিস? আও। তো কি করব বল, তোকে গত 3 বছর থেকে বলে আসি, মনে আছে? আমার সবকিছুই তোর। আমার ব্যাগে সবসময় টাকা থাকে, তোর যখন যত টাকা লাগে নিয়ে নিবি। তাও যদি না পারিস একবার বলিস আমাকে। কিন্তু তুই তো নবাবের বেটি, তুই নিবি কেন? আর যদি কোনোদিনও এই বিষয় নিয়ে টেনশন করিস তাহলে মেরে ফেলবো। নূর রেগে আগুন হয়ে আছে। সরি। তোর কি মনে হয় রুম ভাড়া এইসব খাওয়ার টাকা এখনো বাকি আছে? আরে কালকে রাতেই আমি সব ক্লিয়ার করে দিয়েছি। নূরজাহান আর সামিরার পরিচয় যখন ক্লাস 10 থেকে, কিভাবে যেন দুইজনের মিল হয়ে যায়, অতঃপর একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। প্রথমে নূর জানতো না যে সামিরা অনাথ, ওর মা বাবা কেউ নেই। যখন জানতে পারলো তখন থেকে কেমন যেন একটা মায়া কাজ করতে লাগলো সামিরার উপর। দুইজন এইচএসসি দেওয়ার পর সামিরার এত টাকা পয়সায় না থাকায় ভালো কলেজে ভর্তি হতে পারেনি। এদিকে নূরের বাবার টাকার পাহাড়, তবু রেজাল্ট ভালো থাকার পরেও সামিরার সাথে একই কলেজে ভর্তি হলো। নূর তার খালার বাসায় থেকে পড়াশোনা করত। যখন বুঝতে পারলো সামিরার চলতে কষ্ট হয় টাকা পয়সার জন্য, নূর তাকে ডাইরেক্ট টাকা দিয়ে ছোট করতে চায়নি। তাই কিছুদিন যেতে না যেতেই সামিরার নূরের সাথে রুম শেয়ার করে নিল। এতে করে সামিরার টাকার দরকার পড়লে নূর দিয়ে দিত আর বলতো পরে আমাকে ফিরিয়ে দিস। যদিও পরে টাকাগুলো সামিরা দিতে চাইলো, নূর তখন আর নিত না। এক কথায় বলতে গেলে ওরা যেন বান্ধবী নয়, আপন বোন। এতক্ষণ নূরজাহান বেগম ছেলের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে অতীতে চলে গিয়েছিলেন বুঝতেই পারেননি। হুশ ফিরল নীলুডাকে। আমু, তুমি এখনো ওই বদমাশ কুলাঙ্গার ছেলেটার কথা ভাবছো? তোকে কে বললো আমি নীলের কথা ভাবছি? তুই কি আমার মনে থাকিস নাকি? মনে থাকবো কেন? তোমার হাতে ওটা কি নীলের ছবি মোবাইলে দেখে তো হারিয়ে গিয়েছিলে। আমি এতক্ষণ যাবত তোমাকে ডেকে যাচ্ছি, তুমি শুনছই না। ফুপি, তুমি এত কিছুর পরেও কিভাবে ওর ছবিগুলো মোবাইলে রাখতে পারো? নীলু, ছবি ডিলিট করে দে। নীলু ফোনটা নিয়ে সব পিক ডিলিট করে আবার মোবাইল নূরজাহান বেগমের হাতে ধরিয়ে দিল। যেখানে বাসার কারো সাহস নেই নূরজাহান বেগমের সামনে দাঁড়িয়ে কথা বলার, সেখানে আজকে সবাই মুখে মুখে কথা বলছে, শুধু চুপ করে আছেন নীলের অপকর্মের জন্য। বিকেলের ছাদে হাফ গেঞ্জি পরে বসে আছে নীল। আকাশ পানে তাকিয়ে আছে, হয়তো দিনের বেলায় চাঁদ দেখতে পাচ্ছে। পেছন থেকে রিফাতের মা ছাদে পড়ে থাকা কাপড়গুলো নিতে এসে দেখতে পেলেন নীল বসে আছে। হঠাৎ খেয়াল করলেন নীলের পেটে কালো দাগ। একটু কাছে গিয়ে দেখতেই চমকে উঠলেন। এ কি বাবা, তোমার পিঠে এগুলো কি? কে মেরেছে তোমায়? মানে ওটা কিছু নয়, আন্টিকে মারবে আমায়। নীল ভেবাচেকা কি বলবে বুঝতে পারছিল না, সত্য কথাটাও বলা যাবে না। পুলিশ মেরেছে তোমায়? তুমি কি জেল থেকে এসেছো? পুলিশ ছাড়া এরকম মার কেউ মারতে পারবে না। তুমি কি করেছিলে যে পুলিশ তোমায় মারলো? আন্টি, আপনি ভুল বুঝতেছেন। পুলিশ আমায় কেন মারবে? অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই পিঠে কালো দাগ জমেছে। ঠিক আছে। আন্টি আর কিছু না বলে চুপচাপ চলে গেলেন। রিফাতের মা দৌড়ে রিফাতের রুমে গেলেন। এই, তুই কাকে নিয়ে এসেছিস? সত্যি করে বল, কে এই নীল? ওর পরিচয় কি? কাকে নিয়ে আসবো? তোমাকে বলেছিলাম না ও আমার ফ্রেন্ড, সিলেট থেকে ঘুরতে এসেছে। আমাকে কি মনে করিস? হ্যাঁ, আমি কিছু বুঝি না? ঘুরতে যদি আসবে তাহলে কই? আসার পর থেকে তো একবারও বাসা থেকে বের হলো না। আমি জানি ছেলেটা একটা গুন্ডা, আমি দেখেছি ওর পিছনে পিঠে কালো আঘাত, পুলিশ মেরেছে ওকে। আমার মনে হয় জেল থেকে পালিয়ে এসেছে। আমরা কোনো ঝামেলায় পড়তে চাই না। তুই এখনই ওকে বাসা থেকে বের করে দে, না হলে আমি পুলিশ ডেকে ধরিয়ে দেব। আম্মু, তুমি নীলকে ভুল বুঝতেছ। আসলে হয়েছে সবকিছু বললো তার মাকে, তাই বিপদে পড়ে এখানে এসেছে। কিছুদিন পর আবার চলে যাবে। তুই সত্যি বলছিস তো? বিশ্বাস না হলে তুমি নিজে নীলকে বাসা থেকে বের করে দাও। ও আচ্ছা, তুই নীলকে নিয়ে আয়, আমরা ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কি? নিচে আয়। কেন? আমু তোকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আরে না, লাগবে না, অমনি ঠিক হয়ে যাবে। থাপ্পড় দেবো নাকি আসবি? তুই আমাকে বলিসনি কেন? আজকে 3-4 দিন পার হয়ে গেল, আমু না দেখলে তো তুই কাউকে কিছুই বলতি না। আরে মামা, তেমন কিছু নয়। আচ্ছা ঠিক আছে, চলো। তুই এমন কেন? আচ্ছা বাদ দে ওসব, আমার জন্য একটা কাজ দেখ প্লিজ।
বুঝলাম না, তুই কাজ করবি কেন? তোর কাজের কি দরকার? রিফাত, আরে আমার কাজ লাগবে, তাছাড়া আমি আমার পড়াশোনা তোদের এখানেই করব। টাকা পয়সারও তো দরকার আছে। কি কাজ জানিস তুই বল, আমি দেখবো কি করা যায়। যে কোনো কাজ দিয়ে আমি পারবো। বলা যতটা সহজ, করা ঠিক ততটা কঠিন। তাছাড়া কাজ না জানলে তোকে কেউ কাজ দেবে না। এই আমি গাড়ি চালাতে জানি, ড্রাইভিং। লাইসেন্স আছে? না। তাহলে তোকে কে গাড়ি দেবে? আচ্ছা তবুও তুই দেখ কিছু একটা করা যায় কিনা। আচ্ছা টিউশনই করাতে পারবো। আচ্ছা দেখা যাবে, চল ফ্রেশ হয়ে বাইরে আয়, আম্মু অপেক্ষা করছেন। 2 দিন পর এই নীল, এদিকে আয়। রিফাত রুমে বসে ফোন ঘাটছে আর নীল তখন ব্যালকনিতে ছিল। কি হয়েছে? মামা, তোর চাকরি হয়ে গিয়েছে। কি বলছিস, সত্যি? আমাদের এলাকায় এক হুজুরের বাড়িতে ওনার মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাবে, আবার নিয়ে আসবে। আর সন্ধ্যার পরে তুই চাইলে ওনার ছোট মেয়েকে টিউশন পড়াতে পারিস। মামা আই লাভ ইউ। থ্যাংক ইউ মামা। রিফাতকে জড়িয়ে ধরলো। হয়েছে, আর মায়া দেখাতে হবে না। উনি তোকে দেখতে চাইছেন, এখনো চাকরি হয়নি। সো বিকেলে ওনার বাসায় যাব। আরে মামা তুই থাকতে এত টেনশন করা লাগবে না, আমি জানি চাকরি হয়ে যাবে। বিকেলে বসে আছে হুজুরের বাসায়। আসরের নামাজ পড়ে হুজুর আমাদের সাথে দেখা করলেন। আসসালামু আলাইকুম। দুইজন একসাথে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মামা? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি ভালো। রিফাত, এই কি সেই ছেলে? জি। তুমি গাড়ি চালাতে জানো? 3 বছর গাড়ি চালিয়েছি। লাইসেন্স আছে তো? না মানে ওইটা নেই। তুমি ড্রাইভিং কে শিখিয়েছিল আর লাইসেন্স নেই জানার পরে কি তোমায় গাড়ি দিয়েছিল? কেউ শিখাইনি, আমি একা একা শিখেছি। আর গাড়ির কথা বলছেন, ওটা আমার গাড়ি, আম্মু আমাকে গিফট দিয়েছিলেন। তোমার নিজেরই যখন গাড়ি আছে তাহলে আমার গাড়ি চালাতে চাইছো? বুঝলাম না কিছু। ওই মানে মামা, ওর বাসা সিলেটে, এখানে পড়াশোনা করতে এসেছে। তাছাড়া আন্টি নীলের উপর রেগে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। খুব বেশি টাকা অপচয় করে তো, তাই এখন পড়াশোনার জন্য নিজে টাকা ইনকাম করতে হবে। আপনি প্লিজ ওকে চাকরিটা দিয়ে দিন। আচ্ছা বুঝলাম, তা টিউশনিও করবে? হ্যাঁ। এই নাও গাড়ির চাবি। কাল থেকে তোমার কাজ সকাল 9টার আগে আমার বাসায় পৌঁছে আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসবা, আবার বিকালে 4টায় নিয়ে আসবা। এর ভিতরে অন্য কাজ করতে পারো। তুমি কলেজেও যেতে পারবে। মাঝে মতো আমি কোথাও বের হলে আমাকে নিয়ে যাবে। আর 7টার পরে আমার ছোট মেয়েকে পড়াতে আসবা, 1 ঘন্টা পড়াবা। ঠিক আছে, আমি কালকে সময় মতো চলে আসবো। আর শোনো, তোমার বেতন গাড়ি যে চালাবা তার জন্য 8,000 টাকা, কারণ আমার আগের ড্রাইভারকেও একই বেতন দিতাম। আর টিউশনের বেতন তোমার পড়াশোনার উপরে নির্ভর করে দিবে। সেদিনের মতো চলে আসলাম। পরের দিন সকালে সঠিক টাইম মতো পৌঁছে গেলাম ওদের বাসায়। 30 মিনিট আগে এসেছি, এসে বসে আছি। কিছুক্ষণ পরে একটা মেয়ে আসলো, সাথে পিচ্চি আর একটা বোরকা পরা, হাতে পায়ে মোজা পরা, চোখগুলো দেখা যাচ্ছে না। এসে গাড়িতে বসে পড়লো। মনে হয় এটাই। আর কেউ আছে কিনা জিজ্ঞেস করলাম। জি না, আর কেউ নেই, আপনি চলুন। জি। বিসমিল্লাহ বলে চাবি ঢুকিয়ে সেলফ নিতে গিয়ে গাড়ি একটা ঝাঁকুনি দিল। গাড়ি নিউট্রাল না করেই সেলফ নিতে গিয়েছিলাম। এই যে ভাইয়া, আপনি আদৌ কি পারেন গাড়ি চালাতে? হ্যাঁ পিচ্চি মেয়েটা। আরে পারি তো। আমার মনে হচ্ছে না। অতঃপর চলতে লাগলো গাড়ি। রাস্তায় কোনো কথা নেই। 5 মিনিট পর, আচ্ছা আপু, আমরা কোন দিকে যাব? কোন দিকে যাবেন মানে? আপনি মাদ্রাসায় যাবেন? বড়টা তো কোনো কথাই বলছে না। আমিও সেটা বলছি। মাদ্রাসা কোন দিকে আমি তো জানি না, একদিন দেখিয়ে দিলেই হবে। আমিও তো জানি না, পিচ্চি রেগে কথাটা বললো। ঠিক আছে বড় আপু, আপনি কোনো কথা বলছে না, আপনি হয়তো জানেন, বলুন না প্লিজ, আজকে দেখিয়ে দিলেই হবে। আপনি সোজা যেতে থাকুন, পয়েন্টে গিয়ে ডান দিকে ঢুকবেন। এখন কোন দিকে যাব? আবার ডান দিকে যান, সামনে মাদ্রাসা। বিকেলে ওদেরকে বাসায় পৌঁছে দিয়ে আমি রিফাতের বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে রিফাতের সাথে আড্ডা দিয়ে 7টার আগে আবার ওদের বাসায় চলে গেলাম পিচ্চি মেয়েটাকে পড়াতে। ও সরি, ওর নাম সুমাইয়া তাবাসসুম তুবা। আচ্ছা স্যার, আপনার নাম কি? তুবাকে পড়াচ্ছিলাম, হঠাৎ করে প্রশ্নটা করে বসলো। জি, আমার নাম নীল। শুধুই নীল, লাল নয়? মানে মানে আপনার নাম শুধুই কি নীল? নীল আগে পিছিয়ে কিছু নেই? অব্র মাহমুদ নীল। খুব সুন্দর তো নামটা আপনার। আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে আছেন?
তুমি এত প্রশ্ন না করে পড়ায় মন দাও, ভালো হবে। আপনি এমন কেন চুপচাপ গাল ফুলে বসে থাকেন সব সময়? আরে কি বলছো এসব? আমি মোটেও এরকম নই। আচ্ছা তুমি তো ক্লাস 5-এ পড়ো, তোমার আপু কোন ক্লাসে পড়েন? আরে হ্যালো, আমার আপু পড়ে না, পড়ায় টিচার। ও দেখলেও তো বোঝা যায় না। ঠিক আছে তুমি পড়ো। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। এর মধ্যে নীল তুবার সাথে ফ্রি হয়ে যায়, ভাই বোনের মতো কথা বলে। সকালে যাওয়ার সময় তুবা নীলের পাশে বসে আড্ডা দিতে দিতে যায়। কত ধরনের কথা হয় ওদের মধ্যে। পেছন থেকে তনু মেয়েটা দর্শকদের মতো সবকিছু দেখে যায়। আজকেও সে একই অবস্থা। আচ্ছা নীল ভাইয়া, তুমি সত্যি একটা পচা লোক। কেন কেন? আমি আবার কি করলাম? কি করনি সেটা বলো। যতবার তোমাকে তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করলাম ঠিক ততবারই এড়িয়ে যাও, কেন বলো তো? ফ্যামিলির কথা শুনতেই মন খারাপ হয়ে যায় নীলের। কি বলবে নীল, আমার ফ্যামিলি আছে, কিন্তু ওর ফ্যামিলির কেউ তো এখন আর তার সাথে নেই। রাস্তার ছেলেকে আবার রাস্তায় ফেলে দিয়েছেন। কি বলবে তুবাকে কিছুই বুঝতে পারে না, তাই তো চুপ করে আছে। কি হলো ভাইয়া, কিছু বলছো না? চুপটি মেরে বসে আছো যে? এদিকে তনু আগ্রহ নিয়ে বসে আছে নীলের পরিচয় জানার জন্য। কেউ নেই, ছোট করে বলল। কি কেউ নেই? মা বাবা কেউ নেই। নীল মন খারাপ করে। বুঝলাম না, কি বলছো এসব? ক্লিয়ার করে বলো। আব্বু তো বললো তোমার মা আছেন, ফ্যামিলি আছে। শুরু থেকে আমার কেউ নেই। খানিকের জন্য একটা ফ্যামিলি পেয়েছিলাম, সেটাও আর নেই। আমি শূন্য থেকে শূন্য রয়ে গেলাম। ও সরি, কিন্তু এখন তোমার সেই ফ্যামিলি কোথায়? তুবা চুপ কর। আমি কি শুরু থেকে জানতে পারি কি হয়েছিল আপনার সাথে? শূন্য রয়ে গেলেন মানে? এগুলো একটু ক্লিয়ার করে বলেন। তনুর কথায় নীল কিছুটা অবাক হয়। আজকে 18 দিন হলো চাকরি করছে, কোনোদিন তো কথা বলে দূরে থাক, চোখ তুলে যে মেয়ে তাকায়নি সে আজ কেন নীলের বিষয়ে জানতে এত আগ্রহ। এদিকে তুবাও কিছুটা অবাক হয়। তার বোন আজ অবধি কোনো পরপুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। আজকে কি হলো? নিজে থেকেই কথা বলছে, চুপচাপ বসে আছে নীল। আচ্ছা ভাইয়া, আমাকে আপনার ছোট বোন মনে করে সবকিছু বলো। আমি তো বাইরে কেউ নই। সবকিছু শোনার পর তুবা মন খারাপ করে বসে আছে। আচ্ছা, একটা বোন কিভাবে পারলো সামান্য সম্পত্তির জন্য তার ভাইয়ের উপর এত বড় অভিযোগ দিতে? আপনাকে বললাম না এখানে সবকিছুর মূল আমার মামনি আর রাকিব। আপনি একটা কাজ করুন, রেকর্ড আপনার আম্মুকে শোনান। সবকিছু শোনার পর আপনার আম্মু সঠিক বিচার করবেন, আপনিও বাসায় যেতে পারবেন। জন্মের পর আমি আমার মাকে তো হারিয়ে ফেলেছি, আবার নতুন করে হারাতে চাই না। হতে পারে আমি রেকর্ড শোনালাম, আম্মু রেগে ওদের বাসা থেকে বের করে দিলেন। পরে যদি ওরা আম্মুর কোনো ক্ষতি করে ফেলে তাহলে কি হবে? গাড়ি পার্কিং করে তুবা নামও আমরা এসে পড়েছি। জিসান আর সামিরার রিলেশন শুরু হয়ে গিয়েছিল। আজকে নূর একাই কলেজে এসেছে। জিসান সেই কখন থেকে গেটের সামনে দাঁড়িয়ে সামিরার জন্য অপেক্ষা করছে। কিছু সময় পর দেখতে পেল নূর আসছে। আজকে একা এসেছে কলেজে। কাছে আসতেই, নূর, সামিরা কোথায়? ও আসেনি। কিন্তু কেন আসেনি? কারণ ওর জ্বর উঠেছে, তাই আসতে পারেনি। কখন কিভাবে উঠলো? কালকে বিকেলে উঠেছে, এখন কিছুটা ভালো আছে। ও আসতে চেয়েছিল, আমি আসতে দিইনি। কালকে বিকেলে জ্বর উঠেছে আর তুমি আমাকে এখন বলছো তোমাকে তো মায়ের দিতে ইচ্ছে করছে? আরে কি বাজে কথা বলছো? তোমাকে কোথায় খুঁজবো? আমাকে বলনি কেন? আর তুমি জেনে কি করতে শুনি? এই শালিকা, দূর হ, আমি গেলাম আমার কলিজাকে দেখতে। জিসান হেঁটে যেতে লাগলো হোটেলের দিকে। যেহেতু মহিলা হোস্টেল, তাই ওয়াচম্যান তাকে ভেতরে যেতে দিচ্ছিল না। জিসান সেখানে গ্যাঞ্জাম না করে বাজারে চলে গেল। একটা বোরখা কিনে নিল আর সাথে কিছু মেডিসিন আর খাওয়ার জন্য ফুড। বোরখা পরে খুব সহজেই ওয়াচম্যানকে বোকা বানিয়ে সামিরার রুমে চলে গেল। টোকা দিতেই সামিরা দরজা খুলে দিল। এই চাচিকে আপনি কাকে চাই? আমাকে কি তোমার চাচির মতো লাগে? জিসান মুখ থেকে কালো স্কার্ট খুলে দিল। জিসান ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আপনি এখানে কেন এসেছেন? কেউ দেখলে কি হবে? ও আল্লাহ, আমায় বাঁচাও প্লিজ। কেউ দেখার আগে চলে যান, না হলে আমি মুখ দেখাতে পারবো না। সামিরা খুব ভয় পেয়ে গিয়েছে, যার ফলে ওর কপালে মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তোমার জ্বর কমেছে? মেডিসিন খেয়েছিলে? প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন, আপনি চলে যান। বুঝলাম না, তুমি ঘামছো কেন? দেখি তোমার জ্বর কেমন। কপালে হাত দিয়ে। ও গড, এখনো তো কমেনি।
এদিকে আসো, এখানে বসো আর চুপচাপ ফুডগুলো খেয়ে মেডিসিন খেয়ে নাও। জিসান সামিরাকে নিয়ে খাটে বসিয়ে দিল। এ নাও, হা করো। নিজেই খাইয়ে দিতে লাগলো। আপনি কাজটা ঠিক করছেন না, প্লিজ আপনি চলে যান। নূর জানতে পারলে আমাকে শেষ করে ফেলবে। সামিরা অনুরোধ করে বলছে, কিন্তু কে শুনে কার কথা? নূর তোমায় কিচ্ছুটি বলবে না, কারণ নূর আমাকে এখানে পাঠিয়েছে। সো বেশি বকবক না করে চুপচাপ খাও। খাওয়া শেষ হলেই আমি চলে যাব। সামিরা তাড়াতাড়ি খেয়ে নিল। এই তো খাওয়া শেষ, এখন আপনি চলে যান। এত তারা কিসের শুনি? আর তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? কারণ আপনি আমার থেকে বড় হবেন। আবারও কয় আপনি? প্লিজ চলে যান। ঠোঁট কামড়াচ্ছে। সামিরা টেনশন করলে ঠোঁট কামড়ায়। জিসানের চোখে জোড়া সামিরার ঠোঁটের দিকে চলে যায়। হা করে তাকিয়ে আছে জিসান। কি হলো, আপনি এমন করছেন কেন? আমি চলে যাব, তুমি আমায় একটা কিস দাও, আমি চলে যাচ্ছি। সামিরা এবার অসহায়ের মতো জিসানের দিকে তাকিয়ে রইল। আপনি এমন কেন করছেন? ঠিক আছে, যেতে হবে না। না, আমি চলে যেতে চাই। তাহলে যাও। মানা করেছে কে? তুমি কিস করলেই আমি চলে যাব। আমি পারবো না। ঠিক আছে, আমিও যাব না। প্লিজ চলে যাও। প্লিজ তুমি দিয়ে দাও। একটা দেব, কিন্তু অন্য কোনো মতলব থাকলে আমি চিৎকার করব, বলে দিলাম। ওকে দাও। জিসান চোখ বন্ধ করে ঠোঁট সামনে এগিয়ে দিল। সামিরা কিছুক্ষণ চুপ থেকে বিদ্যুৎ গতিতে কপালে একটা চুমু খেল। হায় হায়, এখন চলে যাও। এই 80 দশকের বুড়ি, আমি কি ছোট বাচ্চা নাকি যে কপালে চুমু খেলে? আমি আর পারবো না, তুমি চলে যাও। এদিকে আসো, আমি শিখিয়ে দিচ্ছি। না, আমার শেখার দরকার নেই। আছে আছে, দরকার আছে, আসো। সামিরা বেচারি অনেকক্ষণ থেকে কান্না আটকে রাখলো আর পারল না। বাচ্চা মেয়েদের মতো কান্না করে দিল। সামিরা প্লিজ কলিজা, কান্না করো না, আমি কিচ্ছু করব না। এই দেখো আমি চলে যাচ্ছি, প্লিজ তুমি কান্না বন্ধ করো। কিছুতেই জিসান সামিরার কান্না বন্ধ করতে পারছে না। বিছানায় বসে বাচ্চা মেয়েদের মতো সমানভাবে কান্না করেই যাচ্ছে। জিসান এবার আর কোনো উপায় না পেয়ে সামিরার গোলাপি ঠোঁটগুলো নিচের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। এতে করে অটোমেটিক সামিরার কান্না বন্ধ হয়ে গেল। 2 মিনিটের মাথায় জিসান সামিরাকে ছেড়ে দেয়। সামিরা ছাড়া পেয়ে আবার কান্না করে দিল। তুমি কান্না বন্ধ করবে নাকি আরেকবার করব? সাথে সাথে সামিরা চুপ হয়ে গেল। তাহলে আমি এখন যাই, কেমন? জিসান উঠতে যাবে, সামিরা হাত চেপে ধরল। থাকো না আরো কিছুক্ষণ। ওরে আমার সাহসী, একটু আগে তো মরা কান্না করছিলে, আর এখন বলছো থাকো না, কেউ দেখলে কি হবে? সামিরা হাতটা ছেড়ে দিল। ঠিক আছে, চলে যাও। না, তুমি যখন এত করে বলছো তাহলে একটু পরেই যাই। এখন বলছি চলে যেতে, সো চলে যাও। জিসান এবার সামিরাকে টান দিয়ে বাহুতে নিয়ে নিল। আচ্ছা কলিজা, তুমি এমন কেন বলো তো? সামিরা চোখ বড় করে জিসানের হার্টবিট শুনতে লাগলো। এদিকে জিসান একা একা বকবক করেই যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। নীলু, আমার টাকা লাগবে, তুমি ফকির কাছ থেকে আমাকে 50,000 টাকা এনে দাও। আরে এত টাকা দিয়ে তুমি কি করবা? জানু, বন্ধুদের সাথে কক্সবাজার যাব, টাকা লাগবে না। তাহলে তুমি চেয়ে নাও আমার কাছে, আমাকে কেন বলছো? জানু কি বলছো এসব? আমি পারলে তোমাকে বলতাম নাকি? আমি নিজেই ফকির কাছ থেকে নিয়ে নিতাম। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আম্মু, আমার কিছু টাকা লাগবে। দয়ারে আছে, নিয়ে নে। দয়ারে মাত্র 5,000 টাকা, এই টাকায় আমার হবে না। কত লাগবে শুনি? 50,000 লাগবে। এত অল্প টাকা দিয়ে কি করবি? চেকবুক নিয়ে আয়, 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি। বুঝলাম না, তুমি এমন করছো কেন? যা আছে সব তো আমারই, তাহলে 50,000 টাকা দিতে তুমি এমন করছো কেন? আমি তোকে আর 1 টাকাও দেব না। 5,000 নিলে নেই, না হলে রেখে যা। আমাকে 50,000 দিতে তুমি প্যাচাল করছো? আর ওই টুকাই ছেলেটাকে চাইলে তো 5 লাখ দিয়ে দিতা। সেই দিনও তোমার কাছে 3 লক্ষ চাইলো, আর তুমি ওকে চেকবুকে সই করে দিয়ে বললা যত ইচ্ছা এমন বসিয়ে নিতে। আর আমি তোমার নিজের মেয়ে, আমাকে মাত্র 50,000 টাকা দিতে কৈফিয়ত চাইছো? কি হয়েছে নীলা, চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখো না ভাই, আমি কিছু টাকা চেয়েছি, আমু দিতে চাইছেন না। আর ওই বদমাইশটা যখন চাইতো কিছু না বলেই চুপচাপ দিয়ে দেয়া হতো। অনেক হয়েছে, আর না, যা বলার বলেছিস। দ্বিতীয়বার নীলকে একটা গালি দিবি, তাহলে আমি ভুলে যাব তুই আমার মেয়ে। খারাপ কি বলেছে? ভালো করেছে,
তোর জারজটার জন্য এত দয়া লাগছে কেন? স্টপ, আর একটাও কথা বলবে না। তোমরা সবাই মিলে নীলকে গালিগালাজ করছো। কি করেছেটা কি? কেন আপু, তোমার মনে নেই কি করেছে বেদব ছেলেটা? আমাদের নীলুর ইজ্জত হাত দিতে চাচ্ছিল, আর তুমি তারও হয়ে কথা বলছো? কিসের কি বলছো? আমার নীল আমাকে কখনো মিথ্যে কথা বলেনি, কোনোদিনও না। আমি ভুল করেছি সেদিন নীলের কথা অবিশ্বাস করে। আমার নীল এত বড় খারাপ কাজ করতেই পারে না। আমার কেন জানি মনে হচ্ছে সবকিছু সাজানো নাটক ছিল। আপু, কোনো কিছুই নাটক ছিল না। আমি নিজের চোখে দেখেছি। আমাকে দেখে নীল পালিয়ে গিয়েছিল। পরে ঘুম থেকে উঠে এমন হাবভাব করলো যেন কিছুই জানে না। আমি এতটাও বোকা নই। আমি খেয়াল করেছি নীল বাসা থেকে যাওয়ার পর সবাই এমন ভাবে চলাফেরা করেছো যেন কিছুই হয়নি। যদি সত্যি নীল নীলার সাথে অসভ্যতামি করতো, তাহলে নীল চলে যাওয়ার পরে থেকে এতটা খুশি থাকতে পারতো না। কারণ তার সাথে যেটা হয়েছিল সেটা ডিপ্রেশনে চলে যেত, না হলে কয়েকদিন মন মরা হয়ে বসে থাকতো। একটা মেয়ের সাথে যখন এরকম একটা অঘটন ঘটে, তখন একটা মেয়ের কোন পরিস্থিতিতে দিন কাটায় সেটা আমি খুব ভালো করেই জানি। আর এদিকে আমার মেয়ে নীল চলে যাওয়ার পর দিন শপিং করতে গিয়ে সিনেমা দেখে, শপিং করে রাতে বাসা ফিরছে। এতে করে বোঝা যায় সবকিছু নাটক ছিল, সবকিছু সাজানো নাটক ছিল, শুধুমাত্র নীলকে বাসা থেকে বের করে দেওয়ার একটা ফাঁদ। আর এই নাটকে অভিনয়টা খুব ভালো করেই করেছিলে তোমরা, বিশেষ করে আমার ভাবি। তুমি তো ফাটিয়ে দিয়েছো, তোমার অভিনয়ের কোনো জবাব নেই। নীলার মা, তুই কি বলতে চাস? তাহলে নীলা আর বোমা নাটক করেছে? কিন্তু কেন? ওরা কেন এমনটা করবে শুনি? নীলার তো কলিজার ভাই ছিল। তাছাড়া বোমাও কোনোদিন নীলাকে অন্য চোখে দেখেনি, নিজের ছেলের থেকেও বেশি আদর করত। ওই নীল হারামজাদা একটা 2 পয়সার ছেলের জন্য শুধু শুধু ভুল বুঝেছিস বোমাকে। বাবা প্লিজ, আমি শেষবারের মতো বলছি, নীলকে নিয়ে আর একটা বাজে কথা শুনতে চাই না। জানো, তোমাদের মতো একটা খারাপ দিক আছে, আর সেটা হলো কেউ যদি তোমাদের উপকার করে, তোমরা খুব দ্রুত সেটা ভুলে যাও। কি বলতে চাইছিস তুই? কে আমার কোনো উপকার করলো, আর আমি কার উপকারের কথা ভুলে গেলাম? বাবা, 2000 সালের কথা মনে আছে? সেদিনের কথা যখন আইসিইউতে মৃত্যুর পথে যাত্রী ছিলাম। আমি ঢাকা থেকে বেড়াতে এসেছিলাম। এসেই আমি অসুস্থ হয়ে পড়ি। ডক্টর বলেছিল আমার 2টা কিডনি খারাপ হয়ে গিয়েছে। 1 সপ্তাহের ভিতরে যে করেই হোক একটা কিডনি হলেও আমাকে দিতে হবে, না হলে আমাকে বাঁচানো সম্ভব নয়। সেদিন তুমি পাগল হয়ে গিয়েছিলে, এদিকে সেদিকে ছুটে বেরিয়েছিলে, কিন্তু কোথাও একটা কিডনি পাওয়া যায়নি। অবশেষে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলে একটা কিডনি দিতে পারলে তুমি 1 কোটি টাকা দেবে। তবুও কোথাও কিডনি পাওয়া যায়নি। সবাই যখন আমার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল, ঠিক 6 দিনের মাথায় কেউ একজন এসে একটা কিডনি দিয়ে আবার চলেও গেল। অথচ কেউ জানতে পারলো না কে দিয়েছে, আর কেউ জানার চেষ্টাও করনি। ব্যাস, আপনার মেয়ে বেঁচে গিয়েছিল, এটাই হলো। তোর কিডনির সাথে এসবের সম্পর্ক কি? কি সম্পর্ক সেটা তুমি জানো না, আর কোনোদিনও জানবেও না যদি আজকে না বলি তবে। সেদিন স্বামীরা আমাকে কিডনি দিয়েছিল, এমনকি যখন ও মারা যাচ্ছিল, মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওর যে একটা কিডনি ছিল সেটাও আমার জন্য রেখে গিয়েছিল। যে মানুষটা আমাকে মরে যাওয়ার থেকে বাঁচিয়ে নতুন জীবন দান করলো, আমি তার জন্য সামান্য কিছু করতে পারবো না? তোমরা তো জানোই না নীল কার ছেলে। নীল সেই মায়ের সন্তান যে মা তোমার মেয়ে আবার নতুন করে বাঁচিয়ে রেখেছিল, আমাকে নতুন জীবন দান দিয়েছিল। নীল সেই মায়ের সন্তান, আর তোমরা কি না তাকে এত কষ্ট দিচ্ছ? বাবা, তোমরা বারবার বলো না ওই কি জানো, জারজ না কি জানো। তোমরা সত্যিটা না জেনে কিভাবে পারো অন্য কাউকে এইভাবে মিথ্যে অপবাদ দিতে? নীল কোনো জারজ সন্তান নয়, ওর বাবা আছে। ওর বাবা যে কেউ নয়, বাংলাদেশের সবচেয়ে বড় কোটিপতিদের একজন। মেঘনা গ্রুপের চেয়ারম্যান রায়হান মাহমুদের একমাত্র ছেলে জিশান মাহমুদ নীলের বাবা। ওর বাবা যদি জানতে পারে না নীল এখনো বেঁচে আছে, তাহলে 24 ঘন্টার মধ্যে ওকে খুঁজে বের করে তাকে সাথে নিয়ে যাবে, যেটা আমি চাই না। কি বলছিস এসব? নীল ও রাকিব মামুনি কেউই কোনো কথা বলছেন না, সবাই দাঁড়িয়ে চুপচাপ শুনছে। আমি শুরুতেই ভুল বলেছি সত্যটা গোপন রেখে, এই জন্যই বলিনি নীল শুনলে কষ্ট পাবে। 2000 সালের শুরুতে সরকারিভাবে
স্কুল কলেজ সবই বন্ধ। নূরজাহান বাসায় আসবে, সকাল থেকেই ব্যাগ গুছিয়ে রেখেছে, আর একটু পরেই বেরিয়ে যাবে। আচ্ছা নূর, আমাকে তোর সাথে নিয়ে চল না। আমি এখানে একা একা কি করব শুনি? কি করবি সেটা তুই জানিস না? প্রেম করবি চুটিয়ে, প্রেম করবি জিশানের সাথে। আরে কি বলছিস এসব? প্লিজ আমাকে নিয়ে চল তোর সাথে। দেখ বোন, আমাকে জিশান ডাইরেক্ট না করে দিয়েছে, তোকে যেন আমার সাথে না নিয়ে যায়। এই কয়েকদিন নাকি তোর সাথে পুরো শহর ঘুরবে। আমি তোকে নিয়ে গেলে আমাকে কেলাবে। জিসান এই কথা বলেছে? হ্যাঁ অবশ্যই বলেছে। ও না বললে আমি তোর সাথে করে নিয়ে যেতাম। আর শোন, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বল শুনি। আরে ধুর, আমি দেব নাকি? নিউজটা দুলাভাইয়ের মুখে শুনে নিবি। ঠিক আছে যাও, বিদায় হও। তোকে সাথে নিয়ে যাচ্ছি না দেখে এমন করিস? প্লিজ জানো, রাগ করিস না। আমি তো আবার চলে আসবো, মাত্র 4 দিন থাকবো বাসায়। অতঃপর নূরকে টার্মিনাল অবধি ছেড়ে দিল সামিরা। বিকেলে হোটেলের ছাদে দাঁড়িয়ে আছে সামিরা, আর আকাশে হালকা কুয়াশা জমেছে, সেদিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে ছাদে একটা ছোট পাথর এসে পড়লো। নিচ থেকে কেউ ছুঁড়ে মেরেছে হয়তো। দূর থেকে লক্ষ্য করলো পাথরে কাগজ মোড়ানো। কাছে গিয়ে কাগজটা খুলে দেখলো কিছু একটা লেখা। কলিজা, আমি নিচে অপেক্ষা করছি, তুমি এক্ষুনি রেডি হয়ে চলে আসো। তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, ইতি তোমার বখাটে। সামিরা খুব ভালো করে বুঝতে পারলো এটা জিসানের কাজ। চিঠিটা পাওয়া মাত্র তাড়াতাড়ি নিচের দিকে তাকালো। দেখে সে দাঁড়িয়ে আছে একটা টি শার্ট আর একটা ছেঁড়া প্যান্ট পরা। ইশারায় বলল, 5 মিনিট দাঁড়াও, আমি আসছে। সামিরা রুমে গিয়ে রেডি হয়ে নিচে চলে আসলো। জিসান দাঁড়িয়ে আছে। এই চলো তাড়াতাড়ি। জিসান আগে থেকে একটা রিক্সা দাঁড় করিয়ে রেখেছিল। জিসান সামিরার পাশে উঠে বসলো। সামিরা একবার জিসানের দিকে তাকিয়ে, কি বললে? আমি বখাটে? কই, কে বলল? কি মনে করো আমি শুনতে পাইনি? আপনার মাথার চুলগুলো এইভাবে এলোমেলো কেন? আর মনে হয় আপনার কাছে টাকা নেই, তাই ছেঁড়া প্যান্ট পরে এসেছেন। জিসান এবার ভ্রু কুঁচকে সামিরার দিকে তাকিয়ে রইল। আপনি এভাবে বাংলা ছবির ভিলেনের মতো তাকিয়ে আছেন কেন? তুমি একটু আগে কি বললা? আমার কাছে টাকা নেই, আমি ছেঁড়া প্যান্ট পরে এসেছি, আমাকে কিছু টাকা দেবে, একটা প্যান্ট কিনবো। প্লিজ না করো না। এরকম ভিলেনের মতো না তাকিয়ে ডাইরেক্ট বলে দিলে কি হয়? আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা তোমাকে টাকা দেওয়া যাবে না, চলো তোমায় একটা প্যান্ট কিনে দেবো। ঠিক আছে মামা, মার্কেটে যাও তো। জিসান সামিরার দিকে তাকিয়ে আছে, আর সামিরা শহরে থাকা সব কয়টা গাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি অদ্ভুত মেয়ে, কি অদ্ভুত মেয়েটা। রিলেশনের 2 বছর হয়ে গিয়েছে, এখন আমাকে আপনি আপনি করে কথা বলে। কোনোদিনও আমার বিষয় জানতে চাইনি, আর আমিও বলিনি। তবে নূর অনেকবার জিজ্ঞাসা করেছিল আমার বাসা কোথায়, বাবা কি করেন, ভাই বোন কয়জন। তখন তাকে কিছু বলেছিলাম, বাবা একটা বেসরকারি চাকরি করেন, আর ভাই বোন বলতে আমি একা। আর কিছু জানতে চাইনি, আর আমিও একবারই কিছু বলিনি। আচ্ছা আপনি বলেছিলেন আমাকে কোথাও নিয়ে যাবেন, তা কোথায় নিয়ে যাবেন শুনি? আগে চলো, গেলেই জানতে পারবে। মামা নামেন, এসে পড়েছে। শোনো মামা, এই নাও তুমি চা পানি খাও, আমরা একটু ভেতর থেকে আসছি। জিসান রিক্সাওয়ালার হাতে 50 টাকার নোট ধরিয়ে দিল। সোজা মার্কেটের ভেতরে ঢুকে পড়ল। আচ্ছা কলিজা। এই চুপ করবেন? কি শুরু করলেন? এত লোকের ভিড়ে আপনি আমাকে কলিজা বলবেন না। ওকে সরি। চলো মহারানী, আমার জন্য একটা টি শার্ট একটা প্যান্ট কিনলো। প্রথমে আমি দিতে চেয়েছিলাম, পরে ভাবলাম না থাক না, প্রিয় মানুষটার দেওয়া কিছু। সামিরাকে নিয়ে সোজা আমার বাসায় চলে আসলাম। সামিরা দেখতে পেল বিশাল বড় একটা বাড়ি। এই আপনি এটা কার বাড়িতে আমাকে নিয়ে এসেছেন? আমার এক ফ্রেন্ডের বাড়ি এটা, ওনারা তোমাকে দেখতে চেয়েছিলেন, তাই নিয়ে আসলাম তোমাকে। দেখুন, আমি কারো বাসায় যাব না, আমাকে হোটেলে দিয়ে আসেন। আরে পাগল নাকি, চলো আমার সাথে। হাত ধরে নিয়ে গেল ভেতরে। সোফায় বসে আছেন আমার ছোট্ট ফুপু। আমাকে আর সামিরাকে দেখে কাছে আসলেন। ফুপু, আম্মু কোথায়? তোর আম্মু উপরে। তার আগে এটা বল, মেয়েটা কে? তোমার বৌমা। সামিরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে জিসানের দিকে। তার ফুপু হাঁ করে তাকিয়ে আছেন সামিরার দিকে। সামিরার বুঝতে বাকি রইল না এটা জিসানের ফ্রেন্ডে নয়, বরং তারই বাসা। সামিরা চলো মায়ের রুমে গিয়ে। সামিরা যাও, সালাম করো আমার আম্মু। সামিরা পা ছুঁয়ে সালাম করে নিল। আরে উঠো মা, এ কি করছো? সামিরা চুপচাপ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কি করা উচিত সে নিজেই জানে না। মনে মনে জিসানের উপর অনেক রাগ জমতে শুরু করলো। বলা নেই হঠাৎ করে এরকম একটা পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে দিল।
আম্মু এখনো বললে না তোমার বৌমা কেমন? মাশাআল্লাহ, অনেক সুন্দর। তোমার নাম কি মা? জি সামিরা। জিশান, তুই সামিরাকে নিয়ে তোর রুমে যা, আমি আসছি। জি। জিসান সামিরাকে নিয়ে রুমে চলে আসে। জিসান গিয়ে খাটের উপরে বসে পড়ে। সামিরা দরজার পাশে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে জিসানের দিকে। কি হলো কলিজা, এদিকে আসো। এখানে দাঁড়িয়ে আছো কেন? জানেন কাউকে মিথ্যা বলার পরিণাম কি হতে পারে? আপনি এত মিথ্যাবাদী কেন? আজীব তো, আমি আবার কখন তোমাকে মিথ্যা বললাম? আপনার বাবা একটা বেসরকারি চাকরি করেন, আপনার ফ্যামিলিতে কেউ নেই, শুধু আপনি আর আপনার আব্বু আম্মু। এটা মিথ্যা নয়। কই, এখানে আসার পর তো আমার একবারও মনে হয়নি আপনার বাবা একজন বেসরকারি চাকরি করেন। আপনি তো দেখলাম আপনার ফুপু আছে, চাচা চাচি আর একটা ছোট বোনও আছে। এইগুলো তাহলে কারো কাছ থেকে কিনে এনেছেন এদেরকে? ও মাই গড, তুমিও না? এইগুলো তো আমি নূরজাহানকে বলেছি, তোমাকে তো বলিনি। আর তুমি তো কোনোদিন জিজ্ঞাসা করনি, তাহলে তোমাকে মিথ্যা আমি কখন বললাম? আরে ওটা তো একই কথা, আমাকে বলা আর নূরকে বলা একই। কলিজা, এসব বাদ দাও, এক্ষুনি আম্মু আসবেন। সো চুপচাপ বসে থাকো, এদিকে আসো। সামিরা জিসানের কথা অনুযায়ী তার পাশে গিয়ে বসে থাকে। আচ্ছা, আপনার আব্বু আম্মুর আমাকে পছন্দ হবে তো? হবে মানে 100% হবে। আমার ফ্যামিলির সবাই আমাকে অনেক ভালোবাসে, আমি যা বলবো তাই করবে। আমার কেন জানি মনে হলো আপনার ফুপুর আমাকে পছন্দ হয়নি। আর আপনার রুমে আসার সময় আপনার ছোট বোন আর চাচি কেমন করে যেন তাকিয়েছিল। আমাকে দেখে ওদের মনে হয়েছিল আমি কোনো অন্য গ্রহের প্রাণী। আমার মনে হয় ওরা আমাকে পছন্দ করেনি। ওই কলিজা, এত টেনশন করো না তো। তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হবে না, আমার উপর বিশ্বাস আছে তো? জিসান সামিরার হাতের উপর হাত রেখে একটু পর বাসার সবাই একসাথে জিসানের রুমে আসে। এতক্ষণ জিসান সামিরার হাতটা ধরে রেখেছিল। সামিরা নিজের থেকে জিসানের হাতটা ছাড়িয়ে নিতে চাইলে জিসান আরো শক্ত করে ধরে রাখলো। আচ্ছা ভাবি, ভাইয়াকে তুমি নাকি বখাটে বলে রাখো? সেম তোমার মতো আমিও রাখি। এই আভা, ফাজলামি পরে হবে, চল। আচ্ছা মা, তোমার আব্বু আম্মু কেমন আছেন? জি, মানে সামিরা একদম নার্ভাস হয়ে গিয়েছে, কি বলবে? আম্মু, ওর আম্মু আব্বু কেউ নেই। স্টুপিড, রেয়াকে বলতে পারলি না? সামিরা, মন খারাপ করিস না মা, আমি জানতাম না, গাধাটা আমায় বলেনি। না ঠিক আছে। সেদিন অনেক কথা হয়েছে, খুব সহজেই সবাই সামিরাকে আপন করে নিয়েছিল। কয়েক ঘন্টার জন্য সামিরা ভুলে গিয়েছিল সে অনাথ, তার কেউ নেই। তখন মনে হয়েছিল তার সবই আছে। এই কয়েক ঘন্টায় তার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। রাতে সবাই বসে